ইরানে ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি হয়ে গেল এপিক আত্মসমর্পণ। যুদ্ধের ময়দানে সবসময় যে শক্তিশালী সেই যে জিতবে এমন ধারণা আবারও ভুল প্রমাণিত হলো। ভিয়েতনাম বা আফগানিস্তানের পর ইরান যুদ্ধ যেন আমেরিকার জন্য সেই পুরনো ক্ষতের নতুন সংস্করণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান আক্রমণ শুরু করেছিলেন তখন হয়তো ভেবেছিলেন কয়েকদিনে তেহরানের পতন হবে, কিন্তু ৪২ দিন পর যখন ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলো তখন দেখা যাচ্ছে হিসাব নিকাশ একেবারেই উল্টে গেছে। সেই হিসাবই মেলাবো আজ। দেখব আমেরিকা ইসরায়েল কি হারালো আর ইরান কি অর্জন করলো। ও আরেকটা কথা, এই যুদ্ধে না জড়িয়েও বড় লাভবান কিন্তু হয়েছে ইরানের একটি বন্ধু দেশ। দর্শক, আমেরিকার জন্য এই যুদ্ধ ছিল এক বিশাল অর্থনৈতিক এবং সামরিক বোঝা। মাত্র ৩৯ দিনে পেন্টাগন খরচ করেছে প্রায় $৩৩ বিলিয়ন বা ৪০৫ কোটি টাকার বেশি। আকাশপথে অপ্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও আমেরিকা তাদের বেশ কিছু দামি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে। এর মধ্যে রয়েছে 4টি F-15 ঈগল, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট, বিশালাকার AWACS নজরদারি বিমান এবং ১ ডজনেরও বেশি MQ-9 রিপার ড্রোন। সব মিলিয়ে প্রায় $2.35 বিলিয়ন বা প্রায় ৩০,০০০ কোটি টাকার হার্ডওয়্যার ধ্বংস হয়েছে আমেরিকার। আমেরিকা সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ায়। এগুলো তৈরি করতে বছরের পর বছর সময় লাগে। ফলে এখন নতুন কোনো সংঘাত বাঁধলে আমেরিকা সামরিকভাবে বেশ দুর্বল অবস্থায় আছে। দর্শক, কোনো রকম পূর্ব পরিকল্পনা বা কংগ্রেসের অনুমতি ছাড়াই এই যুদ্ধ শুরু করায় আমেরিকার বিশ্বস্ততা প্রশ্নের মুখে পড়েছে। মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও নেটো, এই যুদ্ধে আমেরিকার একগুঁয়েমিতে একেবারে ক্ষুব্ধ। বেসামরিক নাগরিকদের মৃত্যু আমেরিকার মানবাধিকারের প্রবক্তা ইমেজে বড় ধরনের আঘাত হেনেছে। এবার মিলিয়ে নেই ইসরায়েলের হিসাবটা। এই যুদ্ধ মূলত শুরু হয়েছিল নেতানিয়াহুর ইচ্ছাতেই। ইসরায়েল আমেরিকার কাঁধে চড়ে ইরানের মূল নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে সক্ষম হয়। এটি তাদের জন্য এক বড় কৌশলগত বিজয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়ে কাবু হয়নি তেহরান, বরং ইরানের নেতৃত্বে এসেছেন আরও কট্টরপন্থীরা। ধ্বংস করা যায়নি ইরানের ইউরেনিয়ামও। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ভেতরে আঘাত করেছে, যাতে ৩০ জনের বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। এটি প্রমাণ করে যে ইসরায়েল পুরোপুরি নিরাপদ নয়। সৌদি আরব বা আরব আমিরাতের মতো পারস্য উপসাগরের দেশগুলো, যারা আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছিল, তারা এখন এই যুদ্ধের ভয়াবহতা দেখে পিছিয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে ইসরায়েলের সাথে থাকা মানেই ইরানের সরাসরি টার্গেটে পরিণত হওয়া। দর্শক, ইরান এই যুদ্ধে তাদের শীর্ষ নেতা ও নৌবাহিনী হারিয়েছে ঠিকই, কিন্তু দিন শেষে প্রমাণ করেছে তারা হার না মানার লড়াইয়ে পারদর্শী। ইরান জানতো তারা সরাসরি যুদ্ধে আমেরিকা নৌবহর ডুবাতে পারবে না, তাই তারা আমেরিকা তুরুপের তাস ব্যবহার করেছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বিশ্বের ২০% জ্বালানি তেল এখান দিয়ে চলাচল করে। এটি বন্ধ হওয়ায় আমেরিকার তেলের দাম ৩৯% বেড়ে যায়, আর বিশ্ব অর্থনীতিতে তো ধস নামার উপক্রমও হয়েছে। আমেরিকা ইরানের অবকাঠামো ধ্বংস করেছে, কিন্তু ইরানের পরমাণু বিজ্ঞানী ও প্রকৌশলীদের অনেকেই এখনো বেঁচে আছেন। তারা আবারও দ্রুত তাদের মিসাইল এবং পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে খুবই সক্ষম। আমেরিকা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল তা পূরণ হয়নি, বরং খামেনির ছেলে মোস্তফা খামেনি এখন আরো কঠোর মনোভাব নিয়ে ক্ষমতায় বসে আছেন। তেহরান এখন আমেরিকা ও ইসরায়েলের কাছ থেকে এক প্রকার স্বীকৃতি আদায় করে নিয়েছে যে তাদের বাদ দিয়ে এই অঞ্চলে শান্তি অসম্ভব। দর্শক, গল্পর মতো করে বললে আমেরিকা ছিল সেই হাতি যে তার গায়ের জোরে সব ঘুরিয়ে দিতে চেয়েছিল, আর ইরান ছিল সেই মৌমাছি যে হাতির চোখে হুল ফুটিয়ে তাকে অস্থির করে তুলেছে। আমেরিকা হয়তো ময়দানে জয়ী, কিন্তু রাজনীতির টেবিলে ইরান জয়ী হয়েছে। কারণ যে যুদ্ধবিরতি হয়েছে তা ইরানের দেওয়া 10 দফার প্রস্তাবের ভিত্তিতেই। অবাক করা ব্যাপার হলো, যুদ্ধে না জড়িয়েও সবচেয়ে বড় লাভবান হয়েছে চীন। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে বিলিয়ন বিলিয়ন ডলার আর শক্তি খরচ করছে, চীন তখন শান্ত থেকে বিশ্ববাজারে নিজের প্রভাব বাড়িয়ে চলেছে। দিন শেষে আমেরিকা একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে নিজেকে যেমন আর্থিকভাবে দুর্বল করেছে, তেমনি কৌশলগতভাবেও তারা আগের চাইতে অনেক বেশি
কোণঠাসা হয়ে পড়েছে।